প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে যুক্তিবিদ্যা ক্লাসের আলোচ্য বিষয় পদের ব্যাপ্যতা। এই পদের ব্যাপ্যতা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। পদ বলতে কি বুঝি আমরা? পদ বলতে কি বুঝি? ইতিপূর্বে ক্লাস নিয়েছি, তোমাদের অবশ্যই মনে আছে যে পদ বলতে আমরা কি বুঝি। যে কোনো যুক্তিবাক্যে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হয় বা হওয়ার যোগ্যতা রাখে তাকেই পদ বলা হয়। পদের দুইটি অংশ, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই পদ থেকে আজকে আমরা জানবো যে পদের ব্যাপ্যতা বা ব্যাপকতা। এই পদের ব্যাপ্যতা বলতে আমরা বুঝি পদের ব্যাপকতা বা পদের প্রসারতা। সাধারণভাবে এই পদের ব্যাখ্যার্থের বিস্তৃতির বা পরিমাণগত ব্যাখ্যাকেই বলা হয় পদের ব্যাপ্যতা। কিন্তু ব্যাপ্যতার সংজ্ঞায় বলা হয় যে ব্যক্তার্থগত দিক থেকে বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য ও বিধেয় পদ পরিমাণগতভাবে ওই বাক্যে কতটুকু বিস্তার লাভ করে তাকেই বলা হয় পদের ব্যাপ্যতা। এই পদের ব্যাপ্যতাকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। পদের ব্যাপ্যতাকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। এক নম্বর ব্যাপ্য পদ, দুই নম্বর অব্যাপ্য পদ। এই ব্যাপ্য পদ এবং অব্যাপ্য পদ। এই ব্যাপ্য পদ বলতে আমরা কি বুঝবো? কোনো বাক্যে পদকে যদি তার সম্পূর্ণ ব্যাখ্যাত সম্পর্কে ব্যবহার করা হয় তাহলে পদটিকে পূর্ণ পদযোগ্য পদ বা ব্যাপ্য পদ বলা হয়। যেমন আমরা যদি বলি সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে উদ্দেশ্য পদ সকল মানুষ, বিধেয় পদ মরণশীল। এই বাক্যে যে মানুষ উদ্দেশ্য পদ, এই মানুষ পদটি সকল মানুষ, অর্থাৎ সকল মানুষ বলতে আমরা ব্যক্তার্থের দিক থেকে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যত মানুষ আসবে সব মানুষকে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সকল মানুষ, এই সকল মানুষটি হলো ব্যক্তার্থ ব্যাপ্য পদ। আর অব্যাপ্য পদ কাকে বলবো? এই কোনো পদকে যদি তার আংশিক ব্যাখ্যাত নিয়ে ব্যবহার করা হয় তাহলে পদটিকে বলা হবে অব্যাপ্য পদ। যেমন কিছু মানুষ হয় সৎ। যেমন কিছু মানুষ হয় সৎ, এখানে এই উদ্দেশ্য পদ মানুষ পদটি সম্পর্কে অংশবিশেষ মানে আংশিক ব্যাখ্যাত সম্পর্কে ব্যবহার করা হয়েছে যে কিছু মানুষ হয় সৎ। এটা হলো অব্যাপ্য পদ। তাহলে ব্যাপ্য পদ এবং অব্যাপ্য পদ সম্পর্কে আমরা জানলাম। এখন এই পদের ব্যাপ্যতার দুটি নিয়ম আছে। এক নম্বর নিয়ম হলো সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে সার্বিক যুক্তিবাক্য হলো এ এবং ই, এই দুটো হলো সার্বিক, আর আই এবং ও হলো বিশেষ। তাহলে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, কিন্তু বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। এই যে এখানে প্রতীক দেওয়া আছে, এখানে এসতে হলো সাবজেক্ট উদ্দেশ্য পদ, পিতে হলো প্রেডিকেট বিধেয় পদ। তাহলে এই বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। তাহলে আমরা নিয়মে পড়লাম যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাহলে সার্বিক যুক্তিবাক্য হলো এ ই হলো সার্বিক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ দুটি ব্যাপ্য, কিন্তু বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মে বলা আছে যে নর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, নেতিবাচক। এই নেতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু ইতিবাচক বাক্যের বিধেয় পদ অব্যাপ্য। কিন্তু ইতিবাচক বাক্যের বিধেয় পদ অব্যাপ্য। এই দুটো হলো পদের ব্যাপ্যতার নিয়ম। এই নিয়ম অনুসারে এখন আমরা এ ই আই ও এই চারটি বাক্যের পদের ব্যাপ্যতা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আসি এ বাক্য।
এ হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এই সার্বিক সদর্থক যুক্তিবাক্যের বলা আছে যে বাক্যে উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্তার্থ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা এ বাক্য। এর প্রতীক হলো এ। এ বাক্যের উদাহরণ: সব কাক হয় কালো। সব কাক হয় কালো, এটা হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এবং তাহলে সার্বিক সদর্থক যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা সম্পর্কে আমরা জানবো। তাহলে নিয়ম আছে যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। আমরা নিয়মে পড়েছি সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। এখানে এই এ বাক্যের উদ্দেশ্যপদ হলো সব কাক। সব কাক হলো উদ্দেশ্যপদ, বিদায় হলো ব্যাপ্যপদ। তাহলে সব কাক হয় কালো, এখানে এই এ বাক্যের উদ্দেশ্যপদ এই কাক সম্পর্কে সমগ্র ব্যাখ্যাতকে স্বীকার করা হয়েছে, হয় দ্বারা স্বীকার করা হয়েছে। এ কারণেই এটা সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদকে আমরা পেলাম ব্যাপ্য। এবার আসি বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। কিছু কিছু মানুষ হয় শিক্ষিত। কিছু মানুষ হয় শিক্ষিত, এটা হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। এই বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ এই কিছু মানুষ আংশিক ব্যাখ্যাতকে স্বীকার করা হয় দ্বারা স্বীকার করা হয়েছে শিক্ষিতর ক্ষেত্রে। তাহলে এটা হলো প্রথম নিয়মে বলা আছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, কিন্তু ইতিবাচক বিশেষ বাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। বিশেষ বাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। এই কিছু আংশিক ব্যাখ্যাতর কারণে এই আই বাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। তাহলে এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য পেলাম, আই বাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। এবার ও বাক্য। ও বাক্যের উদাহরণ: কিছু ফুল নয় সাদা। কিছু ফুল নয় সাদা, এখানে উদ্দেশ্যপদ কিছু ফুল অংশবিশেষ সম্পর্কে নয় দ্বারা স্বীকার করা হয়েছে। এটা হলো বিশেষ নেতিবাচক যুক্তিবাক্য। বিশেষ নেতিবাচক যুক্তিবাক্য। তাহলে আমরা বিশেষ নেতিবাচক যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ আমরা ব্যাপ্য পেলাম। এখানে এই সাদা সম্পর্কে, সাদা ব্যক্তার্থ সম্পর্কে এই কিছু ফুল অংশবিশেষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে নয় দ্বারা। এ কারণেই ও বাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আরেকটা আছে ই বাক্য। ই বাক্য আমরা জানি সার্বিক নঅর্থক যুক্তিবাক্য। এর উদাহরণ হলো: কোনো মানুষ নয় নিখুঁত। কোনো মানুষ নয় নিখুঁত, এখানে কোনো মানুষ উদ্দেশ্য, নিখুঁত বিধেয়। তাহলে আমরা জানি ই বাক্যের সার্বিক নঅর্থক যুক্তিবাক্য। সার্বিক নঅর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ উভয় ব্যাপ্য পদ। উদ্দেশ্য এবং উভয় ব্যাপ্য, কেননা এই কোনো মানুষ বলতে আমরা এখানে পৃথিবীর যত মানুষ, সব মানুষকেই এখানে নেওয়া হয়েছে। ব্যাখ্যার্থর দিক থেকে পূর্ণ ব্যাখ্যার্থ ব্যবহার করা হয়েছে। কোনো মানুষ নয় নিখুঁত, অর্থাৎ এর অর্থ দ্বারা যে সব মানুষ হয় অনিখুঁত। কোনো মানুষ, যেমন কোনো মানুষ নয় ফেরেশতা, ঠিক এমন একই উদাহরণ কোনো মানুষ নয় নিখুঁত। এর ই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় দুইটি পদেই ব্যাপ্য। তাহলে আমরা এই ছকে আসলাম যে সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। সার্বিক নেতিবাচক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আর বিশেষ ইতিবাচক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। আর বিশেষ নেতিবাচক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এই যে পদের ব্যাপ্যতার এই ছক, এই ছকটিকে তোমাদের মনে রাখতে হবে। এই ছকটি ছাড়া যুক্তিবিদ্যার ন্যায় অনুমান বা যুক্তি গঠন করা যাবে না।
এই পদের পরবর্তীতে সহানুমানে বা ন্যায়ানুমানে আলোচনা করতে গেলে তোমাদের এই পদের ব্যাপ্যতা ছকটি অবশ্যই লাগবে। অতএব তোমরা এই পদের ব্যাপ্যতা ছকটি সুন্দরভাবে মনে রাখবে। আজকে এই পদের ব্যাপ্যতার আলোচনাটুকুই তোমাদের থাক, এটা বাড়িতে সুন্দরভাবে পড়ে নেবে আর এই ছকটা মুখস্থ করে রাখবে। আজকে আর বেশি আলোচনা না করে এইটুকুই শেষ করে তোমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, 5 ফিট ডিগ্রি কলেজ, উলিপুর, কুড়িগ্রাম। একাদশ শ্রেণীর স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালোই আছি। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের ঐকতান কবিতার দ্বিতীয় অংশ আলোচনা করব। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, কবি বলেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যথ ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কবি রবীন্দ্রনাথ এখানে বিশ্বকবি হিসেবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমি সমগ্র পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি। অর্থাৎ পৃথিবীর যেখানেই মানুষের আনাগোনা বা মানুষের ধ্বনি আছে, সেখানে তার কবিতা পৌঁছে যায়। আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। অর্থাৎ যেখানেই মানুষের কল্লোল বা ধ্বনি সৃষ্টি হয়, সেখানে কবি রবীন্দ্রনাথের কাব্য বা কবিতা পৌঁছে যায়। বাঁশির সুর বলতে এখানে কবি রবীন্দ্রনাথ তার কাব্য সম্ভারের কথাই বলেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতা বিশ্বব্যাপী সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। গণমানুষের কবি কবি রবীন্দ্রনাথ। কিন্তু কবি বলেছেন, এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। এখানে ব্যবধান রয়েছে, কবির ঘাটতি রয়েছে, পরিপূর্ণতার অভাব রয়েছে। সে কথাই বলেছেন। স্বরসাধনা বলতে কবির কাব্য সাধনা। পৌঁছিল না বহুতর ডাক, অর্থাৎ সর্বস্তরে পৌঁছে নাই। কবির কবিতা সর্বক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করতে পারেনি। রয়ে গেছে ফাঁক মানে ব্যবধান রয়ে গেছে, তার ঘাটতি রয়ে গেছে, সে কথাই কবি বলার প্রয়াস পেয়েছেন। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, কবি বলেছেন, প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। ঐকতান আমরা পূর্বে আলোচনা করেছি, অর্থাৎ সম্মিলিত সুর। প্রকৃতির মাঝেও অনুরূপ সম্মিলিত সুর বা ধ্বনি রয়েছে। তো প্রকৃতির মধ্যে নানাভাবে নানা কবি তাদের স্বকীয় শক্তি প্রয়োগ করেন, অর্থাৎ কাব্য সাহিত্য চর্চা করেন, রচনা করেন। কবি রবীন্দ্রনাথ প্রকৃতির মাঝে বৈচিত্র্যময় কবির আনাগোনা শুনতে পান বা দেখতে পান। যেমন পল্লী কবি, রূপসী বাংলার কবি, নারী জাগরণের কবি, অনুরূপ অনেক কবি সাহিত্যিক প্রকৃতির মাঝে কবিতা রচনা করতেছেন বা সাহিত্য ছড়িয়ে দিচ্ছেন, সাহিত্য রচনা করতেছেন। তো সবার সাথে কবি রবীন্দ্রনাথের সাক্ষাৎ আছে মোর এইমাত্র যোগ, অর্থাৎ কবির সঙ্গে তাদের খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়। অর্থাৎ ব্যবধান রেখে তিনি চলেন এমনটা নয়। প্রকৃতির মাঝে, সমাজের মাঝে যে শ্রেণীর কবি যে সাহিত্য রচনা করুক না কেন, সবার সাথে কবি রবীন্দ্রনাথের সাক্ষাৎ বা সম্বন্ধ রয়েছে। তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। অর্থাৎ যে কবি, যে সাহিত্যিক, যে সাহিত্য রচনা করেন না কেন, সবার সাহিত্যের সঙ্গে কবি রবীন্দ্রনাথের সংযোগ সাধন আছে। অর্থাৎ সকলের সাহিত্য রবীন্দ্রনাথ পড়েন এবং সাহিত্যের যে স্বাদ আস্বাদন করার মধ্যে যে সার্থকতা বা সাহিত্যের রস আস্বাদন, সেটা কবি রবীন্দ্রনাথ করেন। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, কবি পরবর্তীতে বলেছেন, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। কবি রবীন্দ্রনাথ এইখানে
শ্রমিক শ্রেণীর মানুষের কথা বলেছেন। অসহায় মুটে মজুর, কুলি, তাঁতি, জেলে, এদের যে বৃহৎ জনগোষ্ঠী, এদের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ তেমন হয়নি। কবি রবীন্দ্রনাথ বলছেন, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। অর্থাৎ রবীন্দ্রনাথ উঁচু বংশের মানুষ, জমিদার বংশের মানুষ। নিচু শ্রেণী, এখানে নিচু শ্রেণী বলতে স্বল্প আয়ের মানুষ, কুলি, মজুর, জেলে, তাঁতি, এদেরকেই বোঝানো হয়েছে। কবি রবীন্দ্রনাথ এই স্বল্প আয়ের মানুষগুলোর সঙ্গে ওঠা বসা করতেন না, এদের অন্তরের খবর জানেন না। এ কারণেই তিনি ব্যর্থ। রবীন্দ্রনাথ এইখানে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, অর্থাৎ আভিজাত্যের কথাই তিনি বলেছেন। তার আভিজাত্যের কারণে এই নিচু বা স্বল্প আয়ের মানুষের সঙ্গে তার ওঠা বসা, চলাচল, হৃদয়ঙ্গম বা পরস্পরের সঙ্গে এক সুখ দুঃখ আনন্দ বেদনার যে একটা ভাগাভাগি, সেটা তার পক্ষে সম্ভব হয়নি। এটা রবীন্দ্রনাথ দুঃখ প্রকাশ করেছেন, আর এ কারণে তার সাহিত্য সাধনায় ঘাটতিও রয়ে গেছে বটে। শ্রেয়াসপদ ছাত্রছাত্রীবৃন্দ, কবি বলেছেন, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। তাঁতি, জেলে, কামার, কুমার, এই যে স্বল্প আয়ের মানুষগুলো, এদের ওপরই নির্ভর করতেছে সমগ্র বিশ্বের দায়িত্ব। সমগ্র বিশ্ব পরিচালনার জন্য এই তাঁতি, জেলে, কামার, কুমার, এদের প্রয়োজন। এরাই মূলত সমগ্র বিশ্ব পরিচালনা করতেছে। এই বিশ্ব পরিচালনার দায়িত্ব যেন এই স্বল্প আয়ের মানুষগুলোর ওপর বর্তায় বা এদের ওপর নির্ভর করে। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, কবি এই যে নিচু শ্রেণীর বা স্বল্প আয়ের মানুষগুলোর কথা যে উল্লেখ করেছেন, কবি এদের সঙ্গে ওঠা বসা করেনি, এদের অন্তরের খবর জানেন না, এদের সম্বন্ধে সাহিত্য সাধনা করেননি। এটা তার ঘাটতি, এটা তার দুর্বলতা। সাহিত্যের জগতে যদিও বৈচিত্র্যময় প্রতিভা তার মধ্যে রয়েছে, কিন্তু এই স্বল্প আয়ের মানুষগুলোর সাথে তিনি ওঠা বসা করেননি। তাদের যে বিরাট তারা দায়িত্ব পালন করতেছে জগৎ পরিচালনার ক্ষেত্রে, এ দিকে নজর দেওয়ার যেন কবি রবীন্দ্রনাথের সময় হয়ে ওঠেনি। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। অর্থাৎ আত্মসম্মান নিয়ে কবি রবীন্দ্রনাথ বসে আছেন উঁচু আসনে, সংকীর্ণ বাতায়ন অর্থাৎ সংকীর্ণ জানালা। নিচু বা স্বল্প আয়ের মানুষের দিকে তাকাবার তার সময় নেই, কিন্তু তিনি যে আত্মসম্মান নিয়ে বসে আছেন সেটা অত্যন্ত সংকীর্ণ পরিসর। এই সংকীর্ণ পরিসরে থেকে এই বৃহৎ জনগোষ্ঠীর খবর তার রাখা সম্ভব হয়নি। এটা তার ব্যর্থতা, তার গ্লানিময় জীবন। সমাজের উচ্চ মঞ্চে বসে আছেন বটে, কিন্তু সমাজ, এই সকলকে নিয়ে যে সমাজ, এই সকলের প্রতি দৃষ্টি দেওয়া রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়নি। কবি রবীন্দ্রনাথ আরও বলেছেন, মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। অর্থাৎ সমাজে বসবাস করলে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে ওঠা বসা করা হয় বটে, কিন্তু সবাই সক্রিয়ভাবে ওঠা বসা বা হৃদয়ঙ্গম করে চলাফেরা করেন না। রবীন্দ্রনাথ বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন কারণে এই স্বল্প আয়ের মানুষগুলোর সম্মুখ হয়েছেন বটে, তাদের বাড়িতে গিয়েছেন বটে, কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবেন এমন শক্তি সাহস তার মধ্যে ছিল না। কারণ তার মধ্যে ছিল আভিজাত্যের একটা দর্প। অর্থাৎ তাকে যে এই স্বল্প আয়ের মানুষগুলোর কাছাকাছি আসতে বাধা দেওয়া হয়েছিল, সে কথাই তিনি বলেছেন। বাধা এক প্রকার তার আভিজাত্য, আর এক প্রকার যে মানুষের সমালোচনা, এক শ্রেণীর মানুষ এই স্বল্প আয়ের মানুষগুলোর সঙ্গে চলতে তাকে বাধা দিত। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, কবি আরও বলেছেন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ কবি এইখানে নিজেই বলেছেন, তার যে কবির যে ব্যর্থতা সেটা নিজেই স্বীকার করেছেন। জীবনে জীবন যোগ করা অর্থাৎ এইখানে
এই স্বল্প আয়ের মানুষগুলো কুলি মজুর জেলে তাঁতি এদের সঙ্গে যে ওঠা বসা করেনি, এদের অন্তরের সাথে অন্তর মিশালে যে অন্তরের খবর পাওয়া যায় সেটা তিনি করেননি। সে কারণে তার সাহিত্য সাধনা এইখানে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয়। গানের পসরা বলতে এইখানে তার সাহিত্য সাধনার ফসলকেই বোঝানো হয়েছে। তার সাহিত্য সাধনার যে ফসল সেইটা সমৃদ্ধি লাভ করেনি, কারণ এই নিচু শ্রেণীর স্বল্প আয়ের মানুষগুলোর বিষয়ে তিনি সাহিত্য সাধনা করেননি, তাদের অন্তরের খবর তিনি জানেন না। এ কারণেই তার সাহিত্য সাধনায় তিনি ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, কবি বলেছেন, তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। রবীন্দ্রনাথ বলেছেন যে এই যে নিচু স্বল্প আয়ের মানুষগুলোর সঙ্গে তিনি উঠা বসা করেননি, এ কারণে তার সাহিত্য ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, অর্থাৎ পরিপূর্ণতা লাভ করতে পারেনি। এ কারণে কিছু মানুষ তার সমালোচনা করেছেন, তিনি এই সমালোচনাকে অস্বীকার করতে পারেননি। তার সুরের অপূর্ণতা এটা তিনি স্বীকার করেছেন, অর্থাৎ সাহিত্য সাধনায় তার ব্যর্থতা এটা তিনি স্বীকার করেছেন। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে, অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতা বৈচিত্র্যময়, তার কবিতার গতিবিধি বৈচিত্র্য দিকে ধাবিত হয়েছে বটে, কিন্তু সর্বত্র অর্থাৎ সব বিষয়ে তিনি কবিতা রচনা করতে বা সাহিত্য সাধনা করতে পারেননি। গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী, এই সর্বত্রগামী হওয়া তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু যেহেতু স্বল্প আয়ের মানুষগুলোকে নিয়ে সাহিত্য সাধনা করেনি, সে কারণে তার সাহিত্য সর্বত্রগামী হতে পারেনি। আজ এ পর্যন্তই। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, এই করোনাকালীন সময়ে সবাই আমরা সুস্থ থাকব। সুস্থ থাকার জন্য যে চেষ্টা করা দরকার, দূরত্ব বজায় রেখে চলা দরকার, স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, সেটা আমরা যেন সবাই মেনে চলি। ধন্যবাদ সবাইকে।